হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর আদার্স যে ভিডিওগুলো আমি অলরেডি আপলোড করেছি সেগুলো দেখার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেগুলো ফলো করতে পারো। আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে ডিসকাশন হবে, যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যে কোনো টিচার্স ট্রেনিং ক্ষেত্রে এই টপিকটা আমরা দেখতে পাই এবং আমাদের বিভিন্ন এক্সামের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট। তো এই টপিকটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব, যেটাকে বলা হচ্ছে স্কিমা। স্কিমাকে বাংলায় বলছে তথ্যকোষ বা জ্ঞানকোষ। তো এই টপিকটা নিয়ে ডিসকাশনের আগে প্রথমে দেখো ডেফিনেশনটা কি, বা এই স্কিমা বলতে কি বোঝায়, এই ব্যাপারে তোমাদের একটু আলোচনা করব। প্রথমে বলতে পারি যে স্কিমা ইজ a state of knowledge that is idealized from experience। কে বলেছেন এটা? আরএল টাস্ক। অর্থাৎ আমরা স্কিমা বলতে কি বুঝি না, স্কিমা বলতে অভিজ্ঞতার দ্বারা অর্জিত যখন কোনো জ্ঞানরাশি, তখন তাকে বলা হচ্ছে স্কিমা। অর্থাৎ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়ে থাকি। সেই অভিজ্ঞতা থেকে আমরা যে জ্ঞানরাশি আমাদের মধ্যে সঞ্চিত হয়, সেই নলেজটাকে আমাদের কিন্তু স্কিমা বলা হয়ে থাকে। দেখো এখানে আরেকটা ডেফিনেশন কিছু লেখা আছে, যে মানুষের অভিজ্ঞতার দ্বারা কোনো ব্যক্তি নিজ অর্জিত জ্ঞান দ্বারা অন্য কোনো অর্জিত জ্ঞানের সঙ্গে সংযোগ রক্ষা করে। নেক্সট দেখো কি লেখা আছে না, the term schema was first introduced in 1923 by developmental psychologist Jean Piaget। অর্থাৎ এই স্কিমার যে ধারণা, যে স্কিমা হচ্ছে কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। তো এই স্কিমার ধারণাটি আমরা কোন মনোবিজ্ঞানিকের হাত ধরে প্রথম জানতে পারি না, 1923 সালে 1923-তে জিন পিয়াজেট, যিনি একজন ছিলেন ডেভেলপমেন্ট সাইকোলজিস্ট, তার হাত ধরে আমরা এই স্কিমা টার্মটা প্রথম জানতে পারি 1923 সালে 1923-তে। এরপর কি না, এরপর দ্য কনসেপ্ট অফ স্কিমা ওয়াজ লেটার ডিসক্রাইবড বাই সাইকোলজিস্ট ফ্রেডেরিক বার্টলেট 1932-তে। ফ্রেডেরিক বার্টলেট 1932 সালে 1932-তে এই স্কিমা টপিকটাকে নিয়ে বা স্কিমা ব্যাপারটাকে নিয়ে পরে তিনি আরও অনেক ডিসকাশন করেছিলেন এবং অনেক রকম তিনি এটা নিয়ে গবেষণা করেছিলেন। তো এরপর আসে আমাদের জানা দরকার যে স্কিমা 1923 সালে যে ডেভেলপমেন্ট সাইকোলজিস্ট জিন পিয়াজেট কিভাবে এই স্কিমা কথাটিকে তিনি তুলে ধরেছিলেন। প্রথমত আমরা সবাই জানি যে এই টপিকটা নিয়ে আমি খুব বেশি আজকে আলোচনা করব না। জিন পিয়াজেটের কগনিজেন্ট ডেভেলপমেন্ট থিওরি যেটা আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা পিয়াজেটের যে আলাদা আরেকটা ভিডিও করা হবে, সেখানে তোমাদের আরও ডিটেলস দেওয়া হবে। তো আজকে যেহেতু স্কিমা টপিকে ডিসকাশন হচ্ছে, তাই আমি আজকে স্কিমার ব্যাপারে আলোচনা করব। তো কি না, জিন পিয়াজেট কি করেছিলেন না, তিনি তার স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরের কথা তিনি বলেছিলেন, প্রজ্ঞামূলক বিকাশের জন্য তিনি 4টে স্তরের কথা বলেছিলেন। ঠিক আছে, তিনি কি কি বলেছিলেন না, একটা বলেছিলেন সেন্সরি মোটর স্টেজ বা কি বা সংবেদন চালকমূলক স্তর। 2 নম্বরে তিনি কি বলেছিলেন না, তিনি বলেছিলেন প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর। 3 নম্বরে তিনি কি বলেছিলেন, 3 নম্বরে বলেছিলেন তিনি কনক্রিট অপারেশনাল স্তর বা মূর্ত সক্রিয়তার স্তর। এবং 4 নম্বরে তিনি বলেছিলেন ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। এই 4টি স্তরের কথা তিনি বলেছিলেন এবং জন্মের পর থেকে এটা একটা টাইম লিমিটের অবধি পরপর কীভাবে এজ বৃদ্ধির সাথে সাথে, বয়স বৃদ্ধির সাথে সাথে কীভাবে স্টেজগুলোর চেঞ্জ হয় এবং তাদের বিভিন্ন রকম চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, তিনি এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে 4টি বিভাজনের মাধ্যমে, 4টি বিকাশের স্তরের মাধ্যমে জিন পিয়াজেট তুলে ধরেছিলেন। এরপর আসে প্রশ্ন যে জিন পিয়াজেট তিনি যে এই প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে 4টি ধরনের স্টেজের কথা বলেছিলেন, এখানে তিনি প্রজ্ঞাকে বা এখানে তিনি এই স্কিমা বা তথ্যকোষ বা জ্ঞানকোষকে কিভাবে ব্যবহার করেছিলেন বা কিভাবে তিনি তুলে ধরেছিলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে তিনি দেখো, এখানে তিনি বলেছিলেন যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিভিন্ন স্তরগুলির মধ্য দিয়ে
যে বিভিন্ন স্তরগুলির মধ্য দিয়ে তারা অতিবাহিত করে, সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে তাদের মধ্যে চরিত্রের যে পরিবর্তনগুলি হয় সেই পরিবর্তনগুলো কিন্তু তোমাদের একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। কি বলেছিলেন, একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড থাকে। তো এবং একটার প্রভাব তার পরবর্তী প্রভাবেও কিন্তু স্তরের কিন্তু পড়তে পারে। যেমন ধরো তিনি এক্ষেত্রে বলেছিলেন তিনি এখানে চারটা দেখো ভালো করে, একটা হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন, সেকেন্ড কি হচ্ছে এক্সপিরিয়েন্স, থার্ড কি ম্যাচুরেশন, ম্যাচুরেশন, ফোর্থ কি ইকুইলিব্রিয়াম। তো তিনি বলেন যে এই চারটি স্তরের, তিনি যে চারটি স্তরের কথা বলেছিলেন বিকাশের যে স্তরটি, সেই স্তরে এইভাবে কিন্তু প্রথম স্তর থেকে চতুর্থ স্তর পর্যন্ত যত বিকাশের স্তরে উপর দিকে ওঠা যায় ততই কিন্তু তার মধ্যে যে বিভিন্ন জ্ঞানের যে বিকাশ ঘটতে থাকে সেই সমস্ত বিকাশ এই চারটি পর্যায়ের মধ্য দিয়ে হতে পারে। এক হতে পারে ম্যাচিউরেশনের মাধ্যমে, সেকেন্ড হতে পারে এক্সপিরিয়েন্স বাড়তে থাকে, যত ম্যাচিউরিটি বা ম্যাচুরেশন বাড়তে থাকে তার সাথে সাথে কিন্তু তার এক্সপিরিয়েন্স বাড়তে থাকে, এবং এক্সপিরিয়েন্স বাড়তে থাকে তার সাথে কি হয় না, সোশ্যাল ইন্টারেকশনও তাদের মধ্যে কিন্তু বাড়তে থাকে, একজন শিক্ষার্থীর মধ্যে সোশ্যাল ইন্টারেকশনও বাড়তে থাকে, এবং তার সাথে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বজায় থাকে। তো এই চারটি পর্যায়ের মধ্য দিয়ে কি হয় না, নিচের স্তর থেকে যে চারটি স্তরের কথা বলেছিলেন তিনি, সেই নিচের স্তর থেকে উপরের স্তর পর্যন্ত কিন্তু, বা উপরের স্তর থেকে যে আস্তে আস্তে যে স্তরে উন্নীত হয় সেই স্তরগুলোর কিন্তু তাদের বিকাশ আরো বেশি বেশি হয়ে থাকে, এবং তাদের বিভিন্ন স্কিমার সংগঠন আরো বেশি গভীর হয়ে থাকে। তো এক্ষেত্রে তিনি এই যে চারটি কথা বলেছিলেন, ম্যাচুরেশন, এক্সপিরিয়েন্সেস, সোশ্যাল ইন্টারেকশন আর ইকুইলিব্রিয়াম, এর সাথে তিনি আরেকটি তথ্যের কথা বলেছিলেন, স্কিমা। তখন তিনি স্কিমা শব্দটিকে ব্যবহার করেছিলেন। তিনি বলেন যে এই চারটি জিনিসের সাথে স্কিমাও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যার মাধ্যমে কিন্তু তার অভিজ্ঞতা বাড়তে থাকে। স্কিমা কি না, আমরা যাই দেখে থাকি না কেন পরিবেশ থেকে, সেই অভিজ্ঞতাটা আমাদের সঞ্চিত হয়, সেই অভিজ্ঞতাটা আমাদের জ্ঞান হিসেবে সঞ্চিত হয়, সেই জ্ঞান রাশিকে আমরা বলা হয় স্কিমা বা তথ্য রাশি বা জ্ঞান ভান্ডার বলে থাকি। ঠিক আছে, তো এক্ষেত্রে কি বলা হলো না, অভিজ্ঞতার দ্বারা অর্জিত জ্ঞান যা আমাদের মনে সঞ্চিত হয়ে থাকে তাকে আমরা কিন্তু তখন স্কিমা বলে থাকি। এরপর আসে নেক্সট স্কিমাকে তিনি বলেছেন যে স্কিমার ক্ষেত্রে তিনি আরো কয়েকটি কথা বলেছেন, যে প্রতিটি স্তরেই তার পূর্ববর্তী স্তরের উপরে ভিত্তি করে বিকশিত হয়, এবং কি বলেছেন তিনি বলেছেন মূর্ত ধারণা থেকে, যত তিনি চারটি যে বিকাশের স্তর বলেছেন তাতে বলেছেন যতই সেই স্তরে উন্নীত হওয়া যায়, মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণা প্রতি কিন্তু তার ক্ষমতাটা বিকশিত হয়ে থাকে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে। ঠিক আছে, তো এরপরে কি, এরপর তিনি কিছু ডিভিশনের কথা বলেছেন, কিছু ক্লাসিফিকেশনের কথা বলেছেন, যার মাধ্যমে কি হয় না, স্কিমার স্তরটি পরিপূর্ণতা লাভ পায়, বা স্কিমা সম্প্রসারণটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। সেই প্রক্রিয়াগুলি এরপর আমি আলোচনা করব।
দেখো এখানে কি আছে, তিনি স্কিমাকে কি বলেছেন না, স্কিমার ক্ষেত্রে তিনি বলেছেন স্কিমা মূলত দুটি, এই স্কিমার যে সম্প্রসারণ প্রক্রিয়াটি সেটি দুটি ভাবে হয়ে থাকে। একটা কি থাকে না অ্যাডাপ্টেশন বা অভিযোজন, আরেকটা কি থাকে না সাংগঠনিকরণ বা কি না অর্গানাইজেশন। একটা কি বলেছেন অ্যাডাপ্টেশন বা অভিযোজন, সেকেন্ড কি বলেছেন না অর্গানাইজেশন বা সাংগঠনিকরণ। এরপর তিনি কি বলেছেন না, এরপর বলেছেন যে অ্যাডাপ্টেশনটা কিভাবে কাজ করে। অ্যাডাপ্টেশন দুটি প্রক্রিয়ায় কাজ করার কথা তিনি বলেছেন, একটা হচ্ছে অ্যাসিমিলেশন, আরেকটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন কি, অ্যাসিমিলেশন বা আত্মীকরণ এবং অ্যাকোমোডেশন বা সহযোজনের কথা তিনি বলে থাকেন। এরপর আসছে আমরা অ্যাডাপ্টেশনের মধ্যে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন বা আত্মীকরণ কি না, আত্মীকরণ হলো নতুন অভিজ্ঞতাকে অঙ্গীভূত করা। আমরা যে কোনো কাজে যেখানেই যাই না কেন বা যে কোনো পরিবেশের সাথে ইন্টারাকশন করি না কেন, সেখান থেকে আমরা যে নতুন তথ্যাবলী সংগ্রহ করে থাকি, সেই নতুন তথ্যাবলী আমাদের জ্ঞান ভাণ্ডারে সঞ্চিত হয়, সেই তথ্যটিকে আমরা কি বলে থাকি না অ্যাসিমিলেশন বলে থাকি বা আত্মীকরণ বলে থাকি। নেক্সট কি না, নেক্সট হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কি, যে সহযোজন, যাকে আমরা বাংলায় বলছি সহযোজন, না নতুন তথ্য চিন্তা ইত্যাদি বর্তমান স্কিমা যখন গ্রহণ করে তার সাথে যখন কিছু পরিবর্তন করা হয় তখন তাকে বলা হয় অ্যাকোমোডেশন। এরপর দেখো একটা উদাহরণের মাধ্যমে আমি জিনিসটাকে ভালোভাবে তোমাদের বোঝাচ্ছি। প্রথমে আমরা জানি যে কোনো একজন শিশুকে যদি দেখানো হয় যে একটা চার চার পাওয়ালা কোনো একটি প্রাণী যদি দেখার পরে তাকে বোঝানো হয় যে এই প্রাণীটি হচ্ছে গরু, এর চারটি পা রয়েছে, এটি গরু। এরপর যদি সে চার প্রাণীর আরো পরবর্তীকালে, তো তার মধ্যে কি হয় সেই স্কিমাটিই প্রবেশ করে যে চার পা যুক্ত যে কোনো প্রাণী, যে প্রাণী তাকে আমরা কাউ বলি আর গরু বলে থাকি। এরপর কি হয় না, যখন সে অন্য কোনো চার প্রাণীওয়ালা প্রাণী দেখে চার পাওয়ালা, তখন কিন্তু সে সেই প্রাণীটিকে গরু ভাবতে শুরু করে। তো এক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে বোঝানো হয়ে থাকে যে এটা গরু নয়, এটা অন্য কোনো একটি প্রাণী যার কিন্তু চারটে পা রয়েছে। তো এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে তার যে স্কিমাটা সঞ্চিত ছিল সেই স্কিমাটা কি না, সেই স্কিমাটার মধ্যে আরো কিছু পরিবর্তন সাধিত হলো, কিছু মডিফিকেশন হলো। এই যে মডিফিকেশনটা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। সেইরূপ আমরা বলতে পারি একজন ছোট বাচ্চা বা একজন শিশু যখন জন্মের পরে বা কিছু শৈশবকালে, তার ক্ষেত্রে কোনো তাকে যদি বলা হয় কোনো একটা রুটিকে যে আটা দিয়ে রুটি বানানো যায়, তো আটা দিয়ে রুটি বানানো যায়, সে তার মায়ের কাছে বা সে তার বাড়িতে যখন আটা বা ময়দা দিয়ে কোনো কিছু বানানো হয় সে সেটাকে রুটি মনে করে। বা কিন্তু যখন সে ব্রেড খায় পরে আস্তে আস্তে যখন একটু বড় হতে থাকে, সে প্রথম আলাদা কোনো ব্রেড বা আলাদা কোনো পিৎজা আর আলাদা কোনো আটা আর ময়দার কোনো রকম খাদ্য দেখতে পায়, তখন সেটাকে সে রুটি ভাবে, কিন্তু রুটি আর ব্রেড বা আদার্স কিছু ভাবে, বাট সেটা কিন্তু নয়। সেটা কিন্তু তাকে পরে বোঝানো হয় এটা আটা, এটা রুটি বা ব্রেড নয়, এটা অন্য কোনো একটি খাবার যেটাও কিন্তু আটা দিয়ে তৈরি। তখন তার মধ্যে কিন্তু সেই মডিফিকেশনটা কাজ করে, নতুন একটা সংযোজন হয়ে থাকে, একটু মডিফাই হয়ে থাকে। এই মডিফিকেশনটাকে বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে না অ্যাকোমোডেশন বলা হয়ে থাকে বা সহযোজন বলা হয়ে থাকে। দেখো তাহলে স্কিমাকে কি বলা হচ্ছে, অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন, আরেকটা কি বলবো অর্গানাইজেশন। অ্যাডাপ্টেশনকে আমরা বাংলায় কি বলবো অভিযোজন। কি বলবো আমরা অভিযোজন। এবং অর্গানাইজেশনকে কি বলবো না সাংগঠনিকরণ।
বলবো? সাংগঠনিকরণ। এরপরে কি? অ্যাসিমিলেশন। কি দেখো, অ্যাডাপ্টেশনের দুটো ভাগ বলেছি, একটা কি, একটা হচ্ছে অ্যাসিমিলেশন, আরেকটা কি বলবো? অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশনকে কি বলবো আমরা বাংলায়? আত্তীকরণ। অ্যাকোমোডেশনকে কি বলবো আমরা? সহযোজন। তাহলে কি না, স্কিমা কিভাবে সম্প্রসারিত হয়ে থাকে? না, স্কিমাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন আর একটা অর্গানাইজেশন। এই দুটি প্রক্রিয়ায় স্কিমা সম্প্রসারণ হয়ে থাকে। ঠিক আছে, স্কিমা সম্প্রসারণ হয়ে থাকে। স্কিমা সম্প্রসারণ হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, একটা হচ্ছে অর্গানাইজেশন। অ্যাডাপ্টেশন প্রক্রিয়া দুটি প্রক্রিয়া হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাসিমিলেশন, একটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশনকে কি বললাম আমি? অ্যাকুমুলেশন হচ্ছে নতুন কোনো তথ্য সংযোজন হওয়াকে বা জ্ঞানরাশির মধ্যে জমা হওয়াকে, তাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। এবং অ্যাকোমোডেশন কাকে বলছে? অ্যাকোমোডেশন হচ্ছে নতুন কোনো যদি তার পরিবর্তন আসে, নতুন স্কিমা সঞ্চয়ের ফলে যদি কোনো রকম পরিবর্তন আসে, তখন সেই পরিবর্তনটাকে বলা হচ্ছে কি না, অ্যাকোমোডেশন। ঠিক আছে, ক্লিয়ার? এরপর দেখো, এরপর কি বলবো আমি? এরপর তোমাদের দেখো, তাহলে আমরা আজকে কোন কোন বিষয়গুলো অবধি এখনো পর্যন্ত ডিসকাস করলাম, সেটা হচ্ছে স্কিমা কি। স্কিমা কি আমরা আলোচনা করেছি, বাংলাতে ডেফিনেশন এবং ইংলিশে ডেফিনেশনও আমরা আলোচনা করলাম। স্কিমা শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, কোন মনোবিজ্ঞানী। আমরা কি বললাম? যে স্কিমা ইজ এ সেট অফ নলেজ দ্যাট ইজ আইডিয়ালাইজ ফ্রম এক্সপিরিয়েন্সেস। তারপরে কি বললাম? যে স্কিমা কি না, একক। স্কিমা সম্পর্কে কি বলা হলো না, একটি জ্ঞানরাশি, সঞ্চিত জ্ঞানরাশি বা কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠনকে বলা হচ্ছে স্কিমা। এরপর কি না, এরপর আমি ডিসকাশন করলাম যে স্কিমা কথাটি প্রথম কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, স্কিমা কথাটি কিভাবে এসেছিল, কোন তত্ত্ব আলোচনার সময় বা কোন ধারণা দেওয়ার সময় স্কিমা কথাটিকে তুলে ধরা হয়েছিল। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে না, জিন পিয়াজের তার যে প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরগুলি, চারটি বিকাশের যে স্তরের কথা তিনি বলেছিলেন, সেখানে তিনি সেই বিকাশের স্তরগুলি আলোচনা করার সময় তিনি এই স্কিমা কথাটির কথা তুলে ধরেছিলেন। এবং স্কিমা কথাটি কিভাবে সম্প্রসারণ হয়ে থাকে, তার যে ডিভিশন, সেটাও তোমাদের কিন্তু আলোচনা করা হলো, অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, অ্যাডাপ্টেশন, অর্গানাইজেশন। এখানে আরেকটা টার্ম তোমাদের ছিল অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি না, সাংগঠনিকরণ। সাংগঠনিকীকরণ, সাংগঠনিকরণ কি না, যখন এই অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন এই দুটি প্রক্রিয়ায় যখন তোমাদের স্কিমা আরো বেশি সংঘবদ্ধ হয়ে থাকে, তখন তাকে বলা হয় সাংগঠনিকীকরণ বা অর্গানাইজেশন। ক্লিয়ার? এরপর নেক্সট কি? এরপর আমরা স্কিমা সম্পর্কে আলোচনা করব, যেটা সেটা হচ্ছে স্কিমার যে ভাগ রয়েছে, বিভিন্ন স্কিমার যে ডিভিশন রয়েছে, সেইগুলি আমি আলোচনা করব। দেখো, এরপর ক্লাসিফিকেশন অফ স্কিমা বা টাইপস অফ স্কিমা। এখানে কি বলা হলো? টাইপস অফ স্কিমা, কি কি ধরনের স্কিমা থাকতে পারে। এক নম্বরে কি বলবো আমি? দেখো, টাইপস অফ স্কিমাগুলি, একটা হচ্ছে অবজেক্ট স্কিমা।
অবজেক্ট স্কিমা। সেকেন্ড কি থাকতে পারে? পার্সন স্কিমা। অবজেক্ট স্কিমা, পার্সন স্কিমা। থার্ড কি থাকতে পারে? সোশ্যাল স্কিমা। চার কি? রোল স্কিমাস। পাঁচ কি থাকতে পারে? সেলফ স্কিমা। আর কি না ইভেন্ট স্কিমা। আর কি না ইভেন্ট স্কিমাস। এরপর দেখো এই যে টাইপস অফ স্কিমাগুলি, অবজেক্ট স্কিমা, পার্সন স্কিমা, সোশ্যাল স্কিমা, রোল স্কিমা, সেলফ স্কিমা আর ইভেন্ট স্কিমা, এইগুলি এরপর আমরা একটু করে আলোচনা করব। এরপর দেখো অবজেক্ট স্কিমা। অবজেক্ট বলতে কি বুঝি আমরা? কোনো নন লিভিং থিংস। আমরা যদি দরজাকেই অবজেক্ট হিসেবে ধরে থাকি, সেক্ষেত্রে স্কিমা কিভাবে আমাদের ডেভেলপ করে না, আমরা কোনো দরজাকে দেখার পরে, নিরীক্ষণ করার পরে আমরা দরজা সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে যে স্কিমা সঞ্চিত হয়ে থাকে, তো সেটা কি না সেই স্কিমা কি না, যেমন দরজার মধ্যে যে ভেরিয়েশন থাকে, যেমন স্লাইডিং ডোর থাকে, স্কিন ডোর থাকে, রিভলভিং ডোর থাকে, এগুলো যে বিভিন্ন বিভিন্ন রকম, এগুলো যে খোলা বন্ধ করার যে প্রসেস থাকে, এই সম্পর্কে যে আমাদের ধারণা জন্মে, সেই ধারণাগুলিকে আমরা কিন্তু অবজেক্ট স্কিমার মধ্যে আনতে পারি। ঠিক আছে। নেক্সট কি? পার্সন স্কিমা। পার্সন স্কিমা কি না, আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কথা জানি। প্রত্যেক ব্যক্তি একজনের থেকে অপর ব্যক্তির থেকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে থাকে। তো সেক্ষেত্রে কি না পার্সন স্কিমা কি আমাদের কিভাবে সঞ্চিত হয়ে থাকে না, আমরা বিভিন্ন ব্যক্তিকে নিরীক্ষণ করে মেলামেশার পরে জানতে পারি যে সেই ব্যক্তি অন্য ব্যক্তির থেকে কিভাবে আলাদা। এছাড়া কি জানতে পারি না সেই ব্যক্তি কি পছন্দ করে, কি পছন্দ করে না, এই সমস্ত ব্যাপারে কিন্তু আমাদের যে স্কিমা সঞ্চিত হয়ে থাকে তাকে আমরা পার্সন স্কিমার মধ্যে ধরতে পারি। থার্ড কি? সোশ্যাল স্কিমা। সোশ্যাল স্কিমা বলতে আমরা কি বুঝি না, সোশ্যাল স্কিমা বলতে আমরা বুঝি না মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করতে করতে বিভিন্ন ধরনের সামাজিক পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে। সেক্ষেত্রে কি হয় না বিভিন্ন সামাজিক সিচুয়েশনে কি কি ধরনের ব্যবহার করা প্রয়োজন সেই সম্পর্কে তার ধারণা কিন্তু জন্মে। সেই সামাজিক সিচুয়েশন সম্পর্কে, ডিফারেন্স যে সামাজিক সিচুয়েশনগুলি আছে সেগুলি সম্পর্কে যে ধারণা জন্মে তাকে কিন্তু আমরা সোশ্যাল স্কিমা বলে থাকি। নেক্সট কি থাকে? নেক্সট হচ্ছে রোল স্কিমা। রোল স্কিমা কি না, রোল প্লে আমরা যাকে বলি, আমরা বিভিন্ন ধারণা রাখি, বিভিন্ন রোল প্লে করি। যেমন আমাদের ধারণা থাকে যে কোন ব্যক্তি কি ধরনের রোল প্লে করে থাকে। যেমন আমরা একজন টিচারের কাছ থেকে একজন নমনীয় তা আশা করতে পারি, বা বন্ধুত্বপূর্ণ ব্যবহার আমরা আশা করতে পারি। আমাদের ধারণা একজন টিচার হিসেবে তার সেই ধরনের রোল প্লে করা উচিত। সেরকম আমরা একজন ডক্টরের কাছ থেকে কি ধরনের রোল প্লে আশা করি, বা একজন ওয়েটারের কাছ থেকে আমরা আশা করি আমরা যখন কোনো রেস্টুরেন্টে খাবার খেতে যাবো, একজন ওয়েটার আমাদেরকে কিভাবে ওয়েলকাম করবে, কিভাবে বসাবে, কিভাবে আমাদের অ্যাটেন্ড করবে। তো এই ধরনের যে আমাদের ধারণাগুলি থাকে যে কোন ব্যক্তি কোন সেক্টরে কিভাবে রোল প্লে করে, এই সম্পর্কে যে আমাদের আইডিয়াগুলো সঞ্চিত হয়, সেই আইডিয়াগুলোকে আমরা কি কি বলবো না রোল প্লে স্কিমা বা রোল স্কিমা। এরপর হচ্ছে সেলফ স্কিমা। সেলফ কথাটির অর্থ নিজের কথা, অর্থাৎ সেলফ স্কিমা মানে নিজেকে বোঝা। নিজেকে বোঝা, নিজেকে অধ্যয়ন করা, নিজেকে স্টাডি করা। আমি আগে কি ছিলাম, পাস্টে কি ছিলাম, প্রেজেন্টে কি আছে, ইন ফিউচার আমার কি পরিবর্তন হবে বা কি পরিবর্তন করা উচিত, এই ধরনের যে আমাদের মনের মধ্যে যে জ্ঞান সঞ্চিত হয় নিজেকে নিয়ে বা নিজেকে মডিফাই করা নিয়ে, নিজেকে নিয়ে সঞ্চিত যে সমস্ত ধারণা, সেগুলিকে আমরা কিন্তু সেলফ স্কিমা বলে থাকি। লাস্ট কি? ইভেন্ট স্কিমা। ইভেন্ট মানে কোনো কিছু ইভেন্টের কথা এখানে বলা হচ্ছে না, কোন ইভেন্টে গিয়ে আমাদের বা কোন ইভেন্টে আমাদের কি ধরনের আচরণ করা উচিত তা কিন্তু আমরা এই ইভেন্ট স্কিমা থেকে জানতে পারি। যেমন আমরা যখন কোনো বিয়ে বাড়িতে যাই, আমরা যে ধরনের পোশাক পরিচ্ছদ
পড়ে থাকি বা যে ধরনের বিহেভ করে থাকি বা যে ধরনের আচরণ থাকে, আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কিন্তু আমরা সেই ধরনের আচরণ করি না বা সেই ধরনের পোশাক পরে থাকি না। কারণ কি আমাদের টোটালি দুটো, বিয়ে বাড়িতে কী ধরনের আচরণ করতে হয় আর শ্রাদ্ধ বাড়িতে কী ধরনের আচরণ করতে হয়, সেই দুটো টপিক ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে স্কিমা টোটালি কিন্তু সঞ্চিত থাকে বা সেই ধরনের কিন্তু তথ্যকোষ আমাদের মধ্যে অলরেডি স্টোর থাকে। তো তাই আমাদের আইডিয়া অলরেডি হয়ে যায় সেই স্কিমার থ্রুতে যে কোন ইভেন্টে কী ধরনের বিহেভ করা হয়ে থাকে, তাকে বলা হচ্ছে ইভেন্ট স্কিমা। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার তোমাদের পুরো ব্যাপারটাকে আলোচনা করছি। স্কিমা টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমার মনে হয় স্কিমা নিয়ে অনেকের অনেক রকমের ডাউট রকম থেকে থাকে। তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। আর যদি কোনো রকম কোয়েরি থাকে তোমরা অবশ্যই আমাকে মেল করতে পারো আমার মেল আইডিতে lekhaGuptame@gmail.com। আর তাছাড়া তোমরা আমাকে কমেন্ট করতে পারো তোমাদের যেরকম কোয়েরি যদি কোনো থেকে থাকে। আর তোমাদেরকে আশা করি এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা কোভিড প্রোটোকল সবাই মেনে চলছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। তাহলে কি স্কিমা ডেফিনেশন আমি অলরেডি তোমাদের অনেকবার আলোচনা করলাম, বাট একটা জাস্ট এক্সাম্পল আমি লাস্টে বলতে চাই। সেই এক্সাম্পল থেকে তোমাদের স্কিমা ধারণাটি টোটালি ক্লিয়ার হয়ে যাবে। না, আমরা যখন প্রথমবার কোনো রেস্টুরেন্টে যাই তখন কি হয়, আমাদের কোনো ধারণা থাকে না। কোনো একজন প্রথমবার সবাই ছোটবেলায় বাবা মায়ের সাথে বা পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে প্রথমবার যখন খাবার খেতে যায়, আমাদের মনে কিন্তু রেস্টুরেন্ট সম্পর্কে কোনো রকম আইডিয়া থাকে না। আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রথমে দেখতে পাই এখানে চেয়ার টেবিল আছে বসার জন্য, ওয়েটার আছে, সেখানে স্পুন আছে বিভিন্ন রকমের, বা সেখানে ওয়েটার আছে, খাবার তোমাকে তুমি খাবার অর্ডার করছো, আরও অনেক রকমের যে সমস্ত তুমি একটা এনভায়রনমেন্ট দেখতে পাও, সেইগুলো কিন্তু তোমার প্রথম ভিজিট করার পরে তোমার মাথার মধ্যে স্টোর হয়ে যায় যে রেস্টুরেন্টে গেলে আমি এই ধরনের চেয়ার টেবিল, প্লেট, ডিশ, কাপ, ওয়েটার, কুক, এই সবাইকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে তোমার অভিজ্ঞতা দ্বারা সঞ্চয়ের ফলে যে তোমার জ্ঞান সঞ্চিত হলো, তাকে আমরা স্কিমা বলি। আবার কি না, তুমি যদি যখন নেক্সট টাইম যদি কোনো হসপিটাল ভিজিট করো ফার্স্ট টাইম, তুমি অবভিয়াসলি সেখানে গিয়ে তুমি ওয়েটার বা কোনো টেবিল চেয়ার অর ডিশ এই ধরনের কিন্তু উপাদান দেখতে চাইবে না। তার কারণ কি, তোমার মনে স্কিমা টোটালি আলাদা। হসপিটালের স্কিমা, হসপিটাল এনভায়রনমেন্ট আর রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট টোটালি কিন্তু তোমার আইডিয়া রয়েছে দুটো বিষয় সম্পর্কে। তো অভিজ্ঞতা দ্বারা সঞ্চিত যে জ্ঞানরাশি, তাকে আমরা স্কিমা বলে থাকি। জিন পিয়াজেট তার তত্ত্বে এই স্কিমা কথাটিকে প্রথম ব্যবহার করেছিলেন। এরপর আর্ট বাটলেট তারপর তিনি এই ব্যাপারেও বিভিন্ন রকম গবেষণা করেছিলেন এবং তিনি স্কিমাকে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এবং এই সমস্ত মাধ্যমে কিভাবে স্কিমা সম্প্রসারিত হয় তার কথা তিনি বলেন। স্কিমার টাইপগুলি কি কি? অবজেক্ট স্কিমা, পার্সন স্কিমা, সোশ্যাল স্কিমা, রোল স্কিমা, সেলফ স্কিমা, ইভেন্ট স্কিমা। ক্লিয়ার? তাহলে আজকে মতন ভিডিওতে স্কিমাই। নেক্সট ভিডিওতে আমি আরো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো তোমরা। আজকের মতো এখানেই।